বইয়ের পৃষ্ঠা খেতে যাবো কেন? পৃষ্ঠা ছিঁড়ে ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়িওয়ালা মামারা অনেক কিপটা, বুঝেছেন? এক পৃষ্ঠায় ঝালমুড়ি দেয়, তাতে তেল লেগে যায়। এই জন্য আমি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে মুড়ি মাখানো খেতাম। উপস্থিত সবার চোখ ছানা পড়া, শুধু অবাক হচ্ছে না ছবি। সানিয়াকে এই আকাম করতে সচক্ষে দেখেছে সে। রেহানের কপালে হাত। শাহানারা শান্ত স্বরে বলল, তুমি আরেক পিসটা জালমুড়িওয়ালার থেকে চেয়ে নিতে, তাই বলে পিসটা চিড়েছো কেন? এমন করলে পরীক্ষায় সবসময় পাশ করবে কি করে? সানিয়া যেন ভীষণ মজার কথা শুনল, হিহি করে হেসে পড়ল। সানিয়ার পড়তে হবে কেন? সামনে পিছে যারা বসে তাদেরটা দেখে কোনো রকমে পাশ করে তুলে ফেলেছে। এই ব্যাপারে আমার ট্যালেন্টের অভাব নেই। রেহানের মুখখানা কাঁদো কাঁদো ভাব। স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত ক্লাস টপার স্টুডেন্টস, তার বউ কিনা পড়াচ্ছর এভাবে চুপকে পাস করে। রেহানের মুখের অবস্থা দেখে অরুণিমা ফিট করে হেসে দিল, অস্পষ্ট স্বরে বলল, ভাই তুমি বরঞ্চ ছেড়ে দাও। যে যেটা করতে চায় না তাকে সেটা নিয়ে জোর করো না। বাচ্চা কাচ্চা মানুষ করার দায়িত্ব না হয় তুমিই নিও। সানিয়া এক হাত দিয়ে অরুণিমাকে জড়িয়ে নিল, থুতনিতে হাত রেখে বলল, এ তো মনের মতো যা পেয়েছে, একদম আমার মনের মতো কথাটা ধরে ফেলেছে। সানিয়ার এমন কান্নায় শব্দ করে হেসে ফেল অরুণিমা। হতাশ রেহান ফিরল নিজের রুমেই। এই মেয়েকে জোর করে কোনো কাজ করানো যায় না, ভালোভাবে বুঝিয়ে পরীক্ষা দিতে হবে। চায়না বেগম এমনিতেই পুত্রবধূ মানতে নারাজ, তার উপর যদি জানতে পারে সানিয়া এমন কাহিনী, তাহলে ছেলে সহ পুত্রবধূ ত্যায্য ঘোষণা করবে। রান্নার শেষে টেবিলে একে একে সকল খাবার সাজিয়ে রাখলো অরুণিমা। শাহানারা মুখখানা এখন মলিন, টেনশনে হাত পা কাঁপছে। সাদেক আহসান, সালে আহসান বাসায় না থাকলে শান্তা আহসান, সাহেরা বেগম এখনো বাসায়। আবির্ভাব আর অভিকে কোনোভাবে চোখে পড়লে পুলিশের হাতে তুলে দিতে কুণ্ঠাবোধ করবেন না তারা। অরুণিমা হাত রাখলো শাহানার কাঁধে, শান্ত স্বরে পড়ল, ভাইয়া আর আপনার ছেলেকে কি ডেকে আনবো মা? বেলা হয়েছে, নাস্তা করে নিক সবার সাথে। ডাকবে? যদি ওদের চোখে পড়ে, পুলিশকে খবর দিলে তো বিপদে পড়বে আমার ছেলে দুটো। তুমি বরঞ্চ ওদের খাবার উপরে নিয়ে যাও। উপরে কেন খাবে? দুই বুড়ি দেখলে সমস্যা হবে, তাই তো? আমি সামলে নিব ওদের। আপনি ভাইয়াদের নিচে রাখুন। এতদিন পর বাড়ির ছেলে বাড়ি এসেছে, সবার সাথে নাস্তা করলে ভালো লাগবে ওনাদের। কি সব বলছো? এরা দুজন গুরুজন তোমার, এভাবে কথা বলতে হয় না মা। সম্মান সবাইকে দেওয়া যায় না বড় আম্মু, সম্মান মন থেকে আসে। আমি অত নাটক করতে পারি না। আপনি ভাইয়াদের ডাকুন, আমি দেখছি ওদের দুজনকে। সানিয়ার এমন কথায় থমকালো শাহানারা। সানিয়া প্লেট খাবারে বেড়ে নিয়ে পা বাড়লো সায়রা বেগমের রুমের দিকে। রুমে বসে সুপারি চিবোচ্ছে সায়রা বেগম। সানিয়া হুড়মুড়ি ঢুকে পড়লো সায়রা বেগমের রুমে। সায়রা বেগমের দৃষ্টি প্রখর, চেঁচিয়ে পড়ল, এই মেয়ে, তোমার সাহস হলো কি করে আমার অনুমতি না নিয়ে আমার রুমে প্রবেশ করলে? ওমা, দাদিমা, আপনার ঘরে ঢোকার জন্য আবার অনুমতি নেওয়া লাগে নাকি? জামাই নাই যে হুট করে ঢুকে আপত্তিকর জিনিস দেখে ফেলবো। দিনকাল তো প্রায় শেষের দিকে, তবে গলার স্বর এত উঁচু কেন? খাবার নিয়ে এসেছে, রুমে বসে খেয়ে নিন। আমি এখন সবার সাথে টেবিলে বসে খাবার খাই, তোমার কথা মতো চলতে হবে নাকি? সরো, আমি খাওয়ানোর ঘরে যাইতাছি। সানিয়া হাত দিয়ে আটকালো সাহেরা বেগমকে। খাবার প্লেট হাতে তুলে দিয়ে বলল, বেশি কথা না, খাবার এনে দিয়েছি, এখানে বসেই খাবেন। এক পা নড়লে খবর আছে। চোখ পাকালো সাহেরা বেগম। এ বাড়িতে কোনো বউয়ের সাহস নেই তার মুখের উপর কথা বলার, আর এই মেয়ে এত বড় সাহস তার মুখে এইভাবে তর্ক করছে, করছে বলো। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব যদি মুখে মুখে তর্ক করো। বডি দেখেছো বুড়ি? সালমান খানের ফিমেল ভার্সন আমি। আমার চুলও নাড়াতে পারবে না। বেশি কথা বলো তুমি। খাবার এনেছি, খেয়ে নাও। আর একটা কথা বাড়ালে খাবার নিয়ে রুমের তালা দিয়ে দিব, সারাদিন না খাইয়ে রাখবো। সাহেরা বেগম রাগে ফুঁসছে। এমন দজ্জাল মেয়ে যেন আগে কখনো দেখেই নাই। ভিতরের রাগ বাইরে প্রকাশ করলো না। নাস্তা প্লেট হাতে নিল। সকালে খাবার না খেলে তার মাথা ঘুরে। এই মেয়েকে বিশ্বাস নেই, খাবারের প্লেট নিয়ে চলে যেতে পারে। সানিয়ার ছোট চিপে হাসল। এই বাড়ির মেয়েগুলো যেন মোমের পুতুল, তুলোর মতো নরম মন। তার মতো একজন থাকলে এই বুড়ি দুটো আগেই সিধে হয়েছে। তো নাস্তার টেবিলে আজ আগের মতোই সমাগম। টেবিলে এসে বসেছে সবাই। আবির্ভাবে চেয়ার চেনে এক পাশে সারা, আরেক পাশে ছবি বসলো, নিজে বসলো দুজনের মাঝে। মায়া ভরা দৃষ্টি তাকালো বোনের পানে। একমাত্র আদরের বোনটাকে সময়ের ব্যবধান দুই ঠেলে দিয়েছে। ছবির মাথায় হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকলো, বাবু সোনা।
ছবি চিবুক তুলে তাকালো ভাইয়ের পানে। খাবার টেবিলে বসার পর থেকে বুকে কেমন চিনচিন ব্যথা। ভাইয়ের পাশে খাবার খেতে বসেছে কতদিন পর। আবির্ভাবের চোখে চোখ পড়তে ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলল ছবি। আবির্ভাবের চোখেও পানি। চট করে উঠে দাঁড়িয়ে বোনকে জড়িয়ে নিল মাথায়, হাত বুলিয়ে দিয়ে আদরের স্বরে বলল, কাঁদে না বাবু সোনা, ভাইয়া চলে এসেছি তো। ছবি ভেজা কঞ্চে বলল, তোমাকে খুব মিস করি ভাইয়া। সব কিছু কবে ঠিক হবে? কবে আগের মতো তোমায় আবার কাছে পাবো? খুব তাড়াতাড়ি সব ঠিক করে আমরা আবার আগের মতো জীবনযাপন করব। অন প্লেটে খাবার তুলে তাকালো আবির্ভাবের দিকে, নালিশ করে স্বরে বলল, তোর বোনকে শুধু আদর করো না ভাই, সে কিন্তু বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে। পড়াশোনা মন নেই, বলে বলেও পড়ানো যায় না। আবির্ভাব ছবিকে বুকে জড়িয়ে আদরের স্বরে বলল, পড়াশোনায় ফাঁকিবাজি কিন্তু আমার পছন্দ না বাবু সোনা। পড়াশোনা করে বড় উকিল হতে হবে, পারবে না তুমি? ছবি ভেজা কঞ্চে বলল, পারবো ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূরণ করব। একদিন দেখবা গর্ব করবে আমার জন্য। এই তো লক্ষ্মী বোন আমার। পরীক্ষার প্রিপারেশন ঠিকঠাক নিয়েছো তো? ভাইয়া। আবির্ভাব মৃদু হেসে ছবিকে এবার বসিয়ে দিল চেয়ারে। প্লেটে খাবার বেড়ে এগিয়ে দিল বোনের সামনে। কড়া করছে বলল, পুরোটা শেষ করবে, পেট ভরে না খেলে পরীক্ষা দিতে পারবে না। ছবি ঠোঁট ফুলিয়ে নিল। এত খাবার খেতে পারবো না ভাইয়া। খেতে হবে, পেট খালি থাকলে লিখতে পারবে না। নাও খাওয়া শুরু করো। যদিও এত খাবার খেতে পারবে না ছবি, তবে ভাইয়ের আদেশ মতো খেতে শুরু করলো। আবির্ভাব এবার তাকালো সারার পানে। সারা খাবারের দিকে তাকে কেমন নাক সিটকে নিয়েছে, মৃদু হেসে বলল, খাবার খাচ্ছ না কেন? একটা বিরক্ত কঞ্চে বলল। কেমন গন্ধ লাগছে, পরে খেয়ে নিব। আবির্ভাব নিজের প্লেট থেকে মাছের কাটলেট ছিঁড়ে নিয়ে সারার মুখের সামনে ধরে চোখের ইশারায় খেয়ে নিতে বলল। ঘৃণা ভরা মুখে সারা ইচ্ছার বিরুদ্ধে কাটলেট মুখে পুরে নিল। কোনো রকম চিবিয়ে খেয়ে নেওয়ার সাথে সাথে কেমন গাগুলি উঠল। বমি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করছে সারা। বমি আটকানোর দায় ঢেকুর উঠছে বারংবার। আবির্ভাব নড়েচড়ে বসলো, ব্যস্ত কণ্ঠে সুত হলো, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? সারার কথা বলছে না, কেমন উসখুস করছে। আবির্ভাবের বুঝতে আর বাকি রইল না। কোনো কিছু না ভেবে দু হাত পেতে সামনে তোলো। ব্যর্থ সারা বমি আটকাতে পারল না। গড়গড়িয়ে বমি করে দিল আবির্ভাবের দু হাত ভরে। বমি করার দরুণে কেমন দুর্বল লাগছে শরীর। গা এলিয়ে দিল চেয়ারে। অবিকেশে জাপটে জড়িয়ে ধরল বোনকে। অরুণিমা ব্যস্ত পায়ে পানি আর গামছারে পরিষ্কার করে দিল আবির্ভাবের দু হাত। সারার শরীর ভীষণ খারাপ। উপস্থিত সবাই ব্যস্ত হলো সারাকে নিয়ে। ছবি হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছে সারার গায়ে। পেটে অতিরিক্ত ব্যথায় কাতর হয়ে বিছানায় হেলিয়ে বসে আছে শান্তা আহসান। 2 দিন হলো সালে আহসান বাসায় নেই, ফোনও বন্ধ রেখেছে। বাসার সবার ব্যবহার বদলেছে এখন। অসুস্থ শান্তা আহসানকে দেখার মতন মানুষের যেন অভাব এ বাড়িতে। রাগ জিত মাথায় চড়ে বসেছে। 2 হাত দ্বারা পেট চেপে ধরে তাতে তত চেপে পড়লা। বজ্জাত মেয়ে, খুব সাহস তোর। আমার উপর ছুরি ঘোরানোর খুব স্বাদ জেগেছে তাই না? শান্তা আহসান কি জিনিস খুব ভালোভাবে তোকে বুঝিয়ে দিব। আমাকে শুধু একটু সুস্থ হতে দে। ভাবনার মাঝে দরজায় খটখট শব্দ। শান্তা আহসান চোখ মেলে তাকালো দরজার সামনে। দরজার ওপাশে খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সানিয়া। পরনের কলেজ উর্দি। সানিয়া ছোট্ট সুস্থ করে হেসে নিল, মৃদু স্বরে বলা, ভিতরে আসবো কি শাশুড়ি আম্মা? আপনার জন্য 2টো আহার এনেছি, খেয়ে উদ্ধার করুন আমায়। শান্তা আহসানের শরীরে রাগ যেন জ্বলন্ত লাভার মতন ভয়ঙ্কর হয়ে উঠল। হাতের মুষ্টি শক্ত করে চেপে তো দৃষ্টি প্রখর করা কিছু শোনাতে গিয়েও থেমে গেল। মুখের বদন পাল্টে হাস্যজল মুখে বলা, ভিতরে এসো। সানিয়া অবাক হলো। আশেপাশে তাকালো ভালোভাবে, কেউ তো নেই। শান্তা আহসান তাকে এত সুন্দরভাবে অনুমতি দিল ভেতরে প্রবেশ করতে। কোনো রকম বাক্যবায় না করে পাড়াটো রুমের ভেতর খাবার টেবিলে রেখেই বলল, খাবার রেখে গেলাম, খেয়ে নেবেন। শোনো। শান্তা আহসানের ডাকে ঘুরে তাকালো সানিয়া, ছোট্ট করে বলল, বলুন। কোথাও যাচ্ছ? কলেজে যাচ্ছি, পরীক্ষা আছে। কি বলবেন? ফটাফট বলে ফেলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, একা একা উঠতে পারছি না। আমাকে একটু ধরে ওয়াশরুম অবধি নিয়ে যাবে? সানিয়া কিছু সময় তাকিয়ে থাকলো শান্তা আহসানের দিকে, কিছু একটা ভেবে বলল, ঠিক আছে। সানিয়া হাত রাখলো শান্তা আহসানের বাহুতে।
শান্তা আহসানের ডান হাতে নিজের কাঁধে রেখে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেল কিছুটা। ওয়ার্ড্রোবের কাছাকাছি আসতেই হেলে পড়ল শান্তা আহসান। খুব কাশিতে যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম। অস্পষ্ট পানি চাইল সানিয়ার কাছে। সানিয়া টেবিলের উপর রাখা পানির গ্লাস নিতে ছুটে আসলো সেখানে। শান্তা আহসানের কাশি থামলো এবার। ছোট টিপে হেসে নিল খানিক। ড্রয়ার খুলে বের করে নিল পাউডার জাতীয় কিছু। হাতে মুছো করে আবার মুখখানা অসুস্থতার ভান ধরলো। সানিয়া পানি এনে ধরল শান্তা আহসানের সামনে। শান্তা আহসান পানির গ্লাস হাতে নিয়ে ঝকঝক করে পানি খেয়ে নিল গ্লাসের পুরো পানি। পানির গ্লাস ওয়ার্ড্রোবের উপর রেখে চট করে জড়িয়ে ধরল সানিয়াকে। আবেগী কণ্ঠে বলল, ধন্যবাদ বৌমা, আমার সত্যি ভুল হয়েছে। তোমার মতো এমন মিষ্টি মেয়ের সাথে ওভাবে কথা বলা, ক্ষমা করে দিও আমায়। সানিয়া অবাকের চরম পর্যায়ে। কি হচ্ছে তার সাথে? শান্তা আহসানের মতো কুচিটি বুড়ি এত ভালো ব্যবহার করছে কেন? ভেতরে ভেতরে কোনো ফন্দি আসছে না তো? শান্তা আহসান সানিয়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আদুরে স্বরে বলল, কলেজে যেতে দেরি হয়ে যাবে তোমার, তুমি যাও, আমি বাকিটা নিজেই চলে যেতে পারবো। সানিয়ার মনে সন্দেহ, তবে সেদিকে পাত্তা না দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। বেশি শাশুড়ি ভক্তি দেখাতে গেলে সত্যি পরীক্ষায় বসতে দেরি হয়ে যাবে। যদিও পড়া নিয়ে তার কোনো রকম মাথা ব্যথা নেই। দেরি হলেও তার বাসায় আসে না, দেরি হলেও তার যায় আসে না। তবে তার জন্য ছবি যেতে দেরি হোক সেটা সে চায় না। প্রিপারেশন ভালো হলেও ভেতরে ভেতরে প্রচুর টেনশন হচ্ছে ছবির। ঢাকায় ভর্তি হওয়ার পর আজই প্রথম পরীক্ষায় বসবে। এখানে বেশ কড়া গার্ড হয় শুনছে। স্যারদের কর্কশ ব্যবহার আর ধমকানিতে যদি সবটা ভুলে যায় তাহলে কি হবে? টেস্ট পরীক্ষায় সবগুলো সাবজেক্ট পাস না করতে পারলে ফাইনাল পরীক্ষায় অ্যালাউ করা হবে না। ছবি প্রচণ্ড নার্ভাসনেস কাজ করছে। আবির্ভাব এসে হাত রাখলো ছবির বাহুতে। খানিক নিজের কাছে টেনে এনে বলল, মুখ শুকনো লাগছে কেন বাবু সোনা? শরীর খারাপ লাগছে কি? না ভাইয়া, আমি ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই। তোমাকে অস্থির লাগছে কেন? পরীক্ষা নিয়ে টেনশন করছো কি? ছবির ছোট ফুলালো, ঘাড় দুলিয়ে বলল, আবির্ভাব মুচকি হেসে বোনের কপালে আলতো চুমু এঁকে দিল। দুহাত মুখে রেখে বলল, চিন্তা নেই, ঠান্ডা মাথায় সব লিখবে। বেশি চিন্তা করলে সব মাথা থেকে বের হয়ে যাবে। আবির্ভাব তাকালো এবার অয়নের দিকে, মৃদু স্বরে বলল, সাবধানে যাবি, আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুই ওখানেই থেকে যাস। পরীক্ষা শেষে একসাথে বাসায় ফিরিস। আমি যাচ্ছি না ওদের সাথে ভাইয়া। যাচ্ছিস না মানে? ওরা একা যাবে নাকি? চশমা খানিক চোখের সাথে চেপে ধরে রেহান মৃদু স্বরে বলল, আমি নিয়ে যাচ্ছি ওদের, চিন্তা করো না। পরীক্ষা শেষ হলে ওদের নিয়ে ফিরে আসবো আমি। আবির্ভাব মৃদু হাসলো, বলল, ঠিক আছে, যা তাহলে। পরীক্ষা হলে হচ্চকর। রুমে এখনো টিচার এসে পৌঁছায়নি। ছবির সিট পড়েছে সামনে, সানিয়ার মাঝখানে। ছবি পরীক্ষা নিয়ে টেনশনে থাকলেও সানিয়ার কোনো রকম চিন্তা নেই। বেশ হেসে খেলে গল্প করছে সবার সাথে, যেন সকল বই তার মাথায় গেঁথে ফেলা। হচ্চকল ভাঙলো এবার। রুমে পরপর প্রবেশ করলো কয়েকজন শিক্ষক, হাতে খাতা আর প্রশ্নপত্র। গলা উঁচে একজন শিক্ষক কড়া কঞ্চে বলা, সাইলেন্স প্লিজ, কোনো রকম ডিস্টার্ব করবেন আমাদের। সবাই চোখ। একে একে খাতা দিলে সবাইকে। কিছুক্ষণ সময় নিয়ে প্রশ্নপত্র বিলিয়ে দিল শিক্ষক বৃন্দ। ছবির চক্ষুদায় বন্ধ, পিপি করে দোয়া দূরত করে নিল আগে। ফের ধীরে ধীরে চোখ খুলে তাকালো প্রশ্নপত্রের দিকে। মুখে ফুটলো হাসে। সবগুলো প্রশ্নের উত্তর জানা তার। জোরে সাহস নিল এবার। বিসমিল্লাহ বলে লেখা শুরু করলো। এদিকে সানিয়ার মুখে কলম। প্রশ্নপত্র যেন মঙ্গল গ্রহ থেকেই আবিষ্কার করেছে। এমন প্রশ্ন তো সে দেখেই নেই জীবনেও। এগুলো লিখবে কি করে এখন? মাথা চুলকালো খানিক। কিছু তো লিখতে হবে, পাস না করতে পারলে আহসান মঞ্জিলের ভাত বন্ধ হবে চিরতরে। মাথা চুলকানোর সাথে এবার চুলকানো শুরু হলো ঘাড়ে। সানিয়ার হাত দিয়ে চুলকালো খানিক। চুলকানি ক্রমশ সারা শরীরে। কেমন অসহ্য লাগছে, দম বন্ধ হয়ে আসছে। ব্যস্ত হাতে সারা শরীর চুলকাচ্ছে, তবে ব্যর্থ এবার। শ্বাসকষ্ট শুরু হয়েছে। বেঞ্চে শরীর হেলিয়ে পুরো সানিয়া ছটফট করছে, শ্বাস টানছে জোরে জোরে। শিক্ষকদের চোখ এড়ালো না এবার। মহিলা শিক্ষক এসে ধরল সানিয়াকে। সানিয়ার অবস্থা করুণ, শ্বাস নেওয়ার করুণ চেষ্টা। শিক্ষক সকল এগিয়ে আসলো সেখানে। ছবির কলম থেমেছে, ছুটে আসলো প্রিয় বান্ধবীর কাছে। সানিয়ার পাশে বসে ব্যস্ত কঞ্চে বলল, এই সানিয়া, কথা বলো, কি হয়েছে তোমার? সানিয়ার কথা বলার মতো অবস্থায় নেই, তবে ছোট নেড়ে কিছু একটা বলার চেষ্টা করছে। চোখ দুটো স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে উঠেছে। শিক্ষকদের মধ্যে একজন বলল, ওর গার্ডিয়ান ডাকতে হবে। কারো কাছে নাম্বার থাকলে দ্রুত দাও আমাকে।
ছবি কম্পিত স্বরে বলল, আমার কাছে নাম্বার আছে স্যার, আপনার ফোনটা একটু দিন, আমি কল করছি। শিক্ষকদের ফোন থেকে নিয়ে ছবি দ্রুত কল করলো রেহানের নাম্বারে। রেহানের অবস্থান গাড়ির ভেতরে। অপরিচিত নাম্বার দেখে ফুচুকুল গুটিয়ে নিল। ফোনে কথা বলা ভীষণ বিরক্ত তার। কল রিসিভ না করে পাশে রেখে দিল। কল কেটে গেল। ছবি আবারও কল করলো। রেহান এবার বিরক্তই হলো বেশ। সবরকে উচ্চারণ করে ফোন হাতে তুলে নিল। কোনো রকম রিসিভ করে কানে ধরলো। ওপাশে ছবির কণ্ঠস্বর ব্যস্ত। ভাইয়া কোথায় তুমি? রেহান এবার নড়ে চড়ে বসল। কেমন অজানা ভয় পাশা বাঁধল মনে। ব্যস্ত স্বরে বলল, আমি কলেজের সামনে। কি হয়েছে বৌমনি? তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? ঠিক আছো তো তুমি? ছবি এবার ফুপিয়ে কেঁদে উঠলো ভেজা কঞ্চে বলা। ভাইয়া সানিয়ার কিছু একটা হয়েছে, তুমি প্লিজ এখানে এসো। রেহানের কথা থেমেছে। হাত পা কেমন অবশ্যই আর হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। হাত থেকে ছিটকে পড়ল ফোন। নিজেকে ধাতস্থ করতে হুড়মুড়িয়ে নামলো গাড়ির ভেতর থেকে। কোনো দিকে না তাকে দৌড়ালো কলেজের ভেতরে। ক্লাসরুমে ঢুকেই অস্থিরতা আরও বেড়ে গেল। সানিয়ার চেহারার ধরন বদলেছে। মুখে ছোপ ছোপ দাগ, জায়গায় জায়গায় ফুলে উঠেছে, শ্বাসকষ্ট হচ্ছে। রোহান দৌড়ে গিয়ে বসলো সানিয়ার পাশে। মুখে হাত স্লাইড করলো কিছুক্ষণ। সানিয়া শুনছে না, ফিরেও তাকাচ্ছে না রেহানের দিকে। রেহান কোনো কিছু না ভেবে পাজা খুলে তুলে নিল সানিয়াকে। ক্লাসরুম ছাড়ার উদ্দেশ্যে পা বাড়লো। ছবিও আসছে পিছু পিছু। রেহান থামল, ঘাড় ঘুরিয়ে তাকালো ছবির পারে। মৃদু স্বরে বলল, তুমি কোথায় আসছো? তোমার পরীক্ষা চলছে। পরীক্ষা দাও বৌমনি, আমি দেখছি সানিয়াকে। আমি যাব ভাইয়া, এভাবে পরীক্ষা দিতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বৌমনি। তুমি সুস্থ শরীরে পরীক্ষা না দিলে ফাইনাল এক্সামে বসতে পারবে না। আমি আছি তো, এই দিকটা সামলে নিব। পরীক্ষা দাও তুমি। ছবির চোখে পানি। প্রাণপ্রিয় বান্ধবী অসুস্থতার শোক আর ভাইয়ের স্বপ্ন দুটোই যেন মস্তিষ্ক নাড়িয়ে দিচ্ছে। রেহানের অনুরোধে বসলো পরীক্ষায় দিতে। গাড়ির সামনে রেহানের পাশে সিটে সানিয়ার অবস্থান। শ্বাসকষ্টের মাঝে সর্বশরীর পাগলের মতো চুলকাচ্ছে সানিয়া। রেহানের এই সকল কিছুই যেন বোধগম্য হচ্ছে না। সানিয়াকে বুকের সাথে চেপে ধরতে চোখে পড়লো ঘাড়ে, গলায়। ওখানের অবস্থা আরও করুণ। গাড়ে পড়ে আছে পাউডার জাতীয় কিছু। রেহানের সন্দেহ হলো কেঁচে পাউডার খানিক হাতে তুলে নিয়ে নাকের সামনেই ধরলো। বিদঘুটে গন্ধ। রেহান শিওর এইটা কোনো টেলিকম পাউডার বা ফেস পাউডার না। শিওর হওয়ার জন্য আবার নাকের সামনে ধরলো। মুহূর্তেই চুলকানি শুরু হলো তার হাতে। রেহানের আর বুঝতে বাকি রইল না এটা এচিং পাউডার। কেউ ইচ্ছাকৃত এমন কাজ করেছে। গাড়ির নির্জন জায়গায় থামিয়ে সানিয়ার শরীর থেকে কলেজ ড্রেস খুলে ফেলল। নিজের পরনের টি শার্টের উপর থেকে শার্ট খুলে পরিয়ে দিল সানিয়াকে। বুকের সাথে আগলে নিয়ে গাড়ি স্টার্ট করলো ফের। চিলেকোঠার রুমে বড় তালা ঝুলছে। চাবির গোছার হাতে নিয়ে একটার পর একটা চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করছে অভিক। পাশে দাঁড়ানো আবির্ভাব আর অয়ন। আবির্ভাব মনে অস্থিরতা। এই রুমেই হয়তো আছে সকল রহস্যের সমাধান। যেভাবে হোক তালা খুলে ভেতরে প্রবেশ করতে হবে। সবগুলো চাবি দিয়ে চেষ্টা করা শেষ। ব্যর্থ অভিক এবার সোজা হয়ে দাঁড়ালো। মুখের অবস্থা করুন। ভাইয়ের মনে অবস্থা হয়তো আন্দাজ করতে পারলো। বাবার সাথে কাজে যুক্ত থাকলে সাদেক আহসান কোনো গোপন কথা তথ্য তাকে দিত না। এই রুমে আসাও তার হাতে গোনা কয়েকটা দিন। বিশেষ দরকার হলে তাকে এখানে ডাকা হতো তাকে, তবে অবস্থান হতো দরজার সামনে অবধি সীমাবদ্ধ ছিল। দীর্ঘশ্বাস ফেলে সান্ত্বনা স্বরে বলল, চিন্তা করো না ভাইয়া, চাবি মিলে নেই তো কী হয়েছে, তালা ভেঙে ফেলবো, প্রয়োজনে দরজাটাই রাখবো না। তুমি প্লিজ অস্থির হয়ে না। অয়ন হাত দিয়ে সরিয়ে দিল অভিককে। পাশে পড়ে থাকা পাথর তুলে নিল হাতে। তালায় জোর খাটিয়ে আঘাত করলো কয়েকবার। পুরনো দিনের তালা ভাঙতে বেশ বেগ পোহাতেই হলো। সময় লাগলো, তালা খুললো অয়ন। আবির্ভাবের মনে জমা মেঘ সরে আলোকিত হলো এবার। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো তিনজনে। রুমে ছোট্ট হলেও ভেতরে অবস্থা একদম রাজকীয়। দামি আসবাবপত্রে সাজানো পুরো রুমটা। আবির্ভাবের এর আগেও একবার দেখেছি রুমটা, তবে ভেতরে এত সাজিয়ে গুছিয়ে রাখা ছিল তখন। আবির্ভাব দাঁড়িয়ে গিয়ে আলমারির সামনে। অভিক শান্ত স্বরে বল, আলমারি লক করা, চাবি কোথায় থাকে আমি জানি, তুমি অপেক্ষা করো, এক্ষুনি বের করে দিচ্ছি। অভিক ডান হাত দিয়ে জানালার পর্দা সরিয়ে নিল। বাইরে থেকে জানালা বোঝা গেল পর্দা সরাতে আবির্ভাবের চক্ষু চড়কাজ। আলমারির মতো করে বানানো জিনিসটা, ভিতরে সাজিয়ে রাখা নানা ডকুমেন্টস। আবির্ভাব একে একে চোখ বুলিয়ে নিল সকল ফাইলে। সাদেক আহসানের প্রতি ঘৃণা যেন আরও দ্বিগুণ বাড়ল এবার।
লোক সমাগমে কি সুন্দরভাবে পতিতালয়ে চালিয়ে যাচ্ছে। প্রতিটা জেল বলে দিচ্ছে সাদেক আহসান কতগুলি মেয়ের জীবন নষ্ট করেছে। অভিক দীর্ঘশ্বাস ছাড়লো। আবির্ভাবের মুখভঙ্গি দেখে অয়নের আর বুঝতে বাকি রইল না ফাইলে কোনো খারাপ কিছুই আছে অবশ্যই। আবির্ভাবের হাত থেকে ফাইল হাতে নিয়ে চোখ বুলিয়ে নিল সে। তাই বাবার উপর রাগ ছিল, তবে মুহূর্তে কঠিন থেকে কঠিনতম ঘৃণায় রূপ নিল সেটে। তবে এই অবৈধ পয়সা এতদিন চলছে ভাবতেই ঘৃণায় শরীর খেপিয়ে উঠল। অভিক দুজনের মুখভঙ্গি বুঝল, শান্ত স্বরে বলল, বাবা, এই নিকৃষ্ট কাজে আমি সাহায্য করেছি, তখন কিছুই আমার কাছে ভুল মনে হয় নাই। একটা জিনিসই মাথায় কাজ করত, টাকা আসতো, টাকা আবার বৈধ অবৈধ কি। কিন্তু এখন মনে পড়লে গা শিউরে ওঠে, ঘৃণায় নিজেকে শেষ করে দিতে মন চায়। তুমি আমাকে সাহায্য করো ভাইয়া, আমি পাপের রাজ্য ধ্বংস করে দিতে চাই। আমার সাহায্যে গড়ে তোলা এক একটা অন্যায় নিজের হাতে শেষ করে দিতে চাই। আবির্ভাব হাস রাখলো অভিকের কাঁধে, সান্ত্বনা দিয়ে বলল, আমি আছি তোর পাশে। আমরা সবাই মিলে সাদেক আহসানের পাপের রাজত্ব ধ্বংস করে দিব। তবে এই মুহূর্তে আগে আমার মাকে খুঁজে বের করতে হবে। আমি পারছি না আর, মাকে আমার চাই, যেভাবেই হোক মাকে আমার লাগবে। অয়ন কি বলবে বুঝে উঠতে পারছে না, কেমন অস্থির লাগছে। বাবার সম্পর্কে অভিক সবটা জানলেও ও অয়নের পুরোপুরি কিছু জানা নেই। এখন থেকে আর কি কি ধাক্কা খেতে হবে সেটাই ভাবতে দম বন্ধ হয়ে আসছে। আবির্ভাব ফাইলগুলো আবার রেখে দিল একই জায়গায়। এই মুহূর্তে তাদের প্রয়োজন মায়ের সন্ধান। জানার পর্দার আরে ছোট্ট বক্স থেকে আলমারির চাবি বের করে আবির্ভাবের হাতে দিল অভিক। ক্ষীণস্বরে আওড়াল, যা করে তাড়াতাড়ি করতে হবে। সালেহ আহসানকে মোটেও বিশ্বাস করা যায় না। ও নিশ্চয়ই ভিতরে ভিতরে কোনো ফোন দিয়ে আসছে। ও চলে আসার আগে আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। আবির্ভাব চাবির গোছা হাতে নিয়ে দ্রুত খুলে নিল আলমারির কপাট। ভেতর নানান ডকুমেন্টস, সব সাদেক আহসানের অবৈধ ব্যবসা এবং চোরা কারবারির সাক্ষ্য, মাদক ব্যবসা, নারী ব্যবসা, কোনো কিছুই বাকি নেই তার। প্রতিটি ক্ষণে ক্ষণে ধাক্কা খাচ্ছে আবির্ভাব ও আর অয়ন। তবে এই মুহূর্তে যেগুলো প্রয়োজন তা ছিটে ফোটাও পাওয়া যাচ্ছে না এই রুমে। আবির্ভাবের অস্থিরতা, মায়ের সন্ধান পাবে কি করে, কিভাবে ফিরিয়ে আনবে জননীকে নিজের কাছে। আলমারির ভেতরে সকল ফাইলগুলো ছুঁড়ে ফেলল নিচে। কোনো ক্লু না পেয়ে হতাশ হয়ে হাঁচু গেড়ে বসে পড়লে মেঝেতে। অয়ন অভিককে ধরতে নিলে হাত তুলে বাধা দেয় আবির্ভাব। চোখ বন্ধ করে নির্লিপ্ত স্বরে বলল, আমি ঠিক আছি, ব্যস্ত হোস না। আবির্ভাব ব্যর্থ। মাকে ফিরে পাওয়ার শেষ আশাটাও যেন নষ্ট হওয়ার পথে। দীর্ঘশ্বাস ছেড়ে উঠতে যেতে নিলে চোখ আটকায় ফাইলের কোনায় পড়ে থাকা ছবির দিকে। আবির্ভাব ফ্রিজগুলো গোটালো, প্রকম্পিত হাত এগিয়ে নিল গোটা ফাইলটার পাশে। সব কিছু সরিয়ে ছবিখানা হাতে তুলে নিল। বিস্ফোরিত চোখ, মায়ের যুবতী বয়সী ছবি, নীল শাড়ি পরিহিত মায়ের পাশে দাঁড়িয়ে আছে অচেনা যুবক। আবির্ভাব শিওর এটা তার বাবা না, তাহলে এটা কে? ইনি। ব্যস্ত কণ্ঠে ডাকলো অয়ন অভিককে। এটা তো মায়ের ছবি। অভিক অয়ন ছবিতে ভালোভাবে চোখ বুলালো। অভিক আবির্ভাবের হাত থেকে তুলে নিল ছবিখানা, সন্দেহ ভরা কঞ্চে আওড়ালো, ফুপির পাশে লোকটা কে তাহলে? এটা তো ফুপো না, তাহলে এই মানুষটাকে দেখি। অয়ন নিল এবার ছবিখানা। ফুপির চেহারা ভালোভাবে জানা নেই, তবে পাশের মানুষকে বড্ড পরিচিত লাগছে, কোথাও দেখেছে বলে মনে হচ্ছে। দীর্ঘ সময় নজর বুলালো ছবির দিকে, কিঞ্চিত সন্দেহ হচ্ছে কাউকে, তবে সন্দেহবশত কারো নাম নেওয়া ঠিক হবে না। আবির্ভাবের দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আমার এনেকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে। আবির্ভাব ব্যস্ত কঞ্চে বলল, প্লিজ মনে করার চেষ্টা কর, এনার সাথে মায়ের অবশ্যই কোনো যোগসূত্র আছে। অয়ন নিজের মাথায় স্লাইড করলো কয়েকবার, মনে করে ভঙ্গিমায় বলল, সামথিং ইজ মিসিং। সময়ের সাথে এনার বয়স বেড়েছে, চেহারা সেম আশা করাটা বোকামি। আমার মনে হয় ছবি চিনবে এই লোকটাকে। আবির্ভাবের রুজুগোল গোচালো, সন্দেহ ভরা কঞ্চে বলল, তোর মাথা খারাপ? আহিরার বয়স তখন সবে মাত্র 11 মাস। ও তো ঠিক করে কথা বলাই শিখে নাই তখন। আমি চিনছি না এনাকে, আহিরা চিনবে কি করে? সে আমি জানি না, তবে আমার মন বলছে ছবি এই লোকটাকে চিনবে। ওকে একবার জিজ্ঞেস করলে হয় না? না, আহিরার পরীক্ষা চলছে, ওরে কোনো রকম প্রেশার দেওয়া চলবে না এই মুহূর্তে। অভিক খানিকটা এগিয়ে আসলো, আবির্ভাবের কাঁধে হাত রেখে মৃদুস্বরে বলল, জাস্ট জিজ্ঞেস করবো আহিরা এনাকে চিনে নাকি। না চিনলে কোন রকম বাক্য ব্যয় করবো না। অয়নের সন্দেহটা ঠিক হলে
আহিরা যদি চিনে থাকে এই লোকটাকে, তাহলে আমাদের পথ চলা সহজ হবে। আমার কেন জানি মনে হচ্ছে আমরা এই লোকের সন্ধান পেয়ে গেলেই ফুপির কাছ অবধি পৌঁছতে পারবো। দীর্ঘশ্বাস ছাড়লো আবির্ভাব। বেশ, তাহলে তাই হোক, তবে ও যেন কিছু আজ না করতে পারে। আমি চাই না কোনো রকম সন্দেহ করুক আহিরা। ঠিক আছে ভাইয়া। কলেজ থেকে ফিরেছে ছবি। পরীক্ষা ভালো হলেও মন তার ভীষণ খারাপ। সানিয়ার কথা ভেবে গাড়িতে বসে কেঁদেছে বেশ সময়। বাসা এসে কোনো রকম কলেজ ড্রেস ছেড়ে সানিয়াকে দেখতে ছুটেছে রেহানের রুমে। সানিয়ার শরীরে অ্যালার্জি এখন কমলেও শরীর বেশ দুর্বল। ডাক্তার এসে স্যালাইন দিয়ে গেছে। সানিয়া ঘুমাচ্ছে। ছবি আর জাগালো না। পাশে বসে কিছু সময় দেখে রুম ছাড়লো রেহানের। এক পা দুপা করে বাড়ালো নিজের রুমের দিকে। গতকাল আবার পরীক্ষা আছে। ক্লান্ত শরীর, একটু বিশ্রাম নেওয়া জরুরি, না হলে রাতে জেগে পড়তে ভীষণ সমস্যা হবে। রুমে প্রবেশ করতে দরজা আটকাতে নিলেই অয়ন এসে সামনে দাঁড়ালো। হাস্যজ্জ্বল মুখ করে বলল, আমাকে ভেতর আসতে দিব না বলছি? কখন বললাম দিব না? আমি তো ভাবছি আপনি বাসায় নেই, এই জন্য দরজা আটকে দিয়েছিলাম। আসুন ভেতরে। অয়ন ঢুকলো ভেতরে। পেছন থেকে ছবির কোমর পেঁচিয়ে নিজের সংস্পর্শে এগিয়ে নিয়ে আসলো। মৃদুস্বরে বলল, পরীক্ষা কেমন হয়েছে জান? ভালো হয়েছে। সব প্রশ্ন ঠিক মতো লিখেছো তো? তাহলে মন খারাপ কেন তোমার? সানিয়ার কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে। মেয়েটা পরীক্ষা দিতে পারলো না। সমস্যা নেই, অসুস্থ হয়ে পরে ওকে আবার সুযোগ দেওয়া হবে। তোমাকে এখন আমি একটা জিনিস দেখাবো, তুমি একটু মনোযোগ দিয়ে দেখে বলবা প্লিজ। কি? ওয়েট, দেখাচ্ছে, দাঁড়াও। অয়ন ছবিকে ছেড়ে খানিক এগিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। বাইরে অপেক্ষা করছে অভিক আর আবির্ভাব। অয়ন নির্লিপ্ত স্বরে ডাকলো দুজনকে। ভেতরে এসো ভাইয়া। অভিক আবির্ভাব দ্রুত পায়ে ঢুকলো রুমের ভেতরে। আবির্ভাব ছবির মাথায় হাত রেখে পরীক্ষার বিষয়ে খুঁটিনাটি জিজ্ঞেস করে নিল আগে। ফের পকেট থেকে ছবিখানা বের করে ধরলো বোনের সামনে। মৃদুস্বরে বলল, প্রেশার নিও না বাবু সোনা, শুধু দেখো এই লোকটাকে তুমি চিনো নাকি? ছবি ভাইয়ের হাত থেকে ছবিখানা হাতে তুলে নিল। কেমন অস্থিরতা বুকের ভেতর। ছবির মানুষটিকে সে চিনে, শুধু চিনে বলে ভুল হবে, অনেক ভালোভাবে চিনে। লম্বা বিশিষ্ট চোখের পাপড়ি ঝাপড়ে তাকালো আবির্ভাবের পানে। প্রকম্পিত ছোচে থেমে থেমে বলল, চিনি আমি ভাইয়া। অয়ন বুকে হাত দিয়ে শ্বাসে, তার মানে তার সন্দেহটা ঠিক। আবির্ভাবের মনের ঘন কালো মেঘ সরল যেন এবার। ব্যস্ত কণ্ঠে শুধালো, কে এটা বাবু সোনা? ছবি কাপা কাপা স্বরে আওড়ালো, বাবা। আবির্ভাব 400 ভোল্টেজ শক খেলো যেন। উদ্বিগ্ন গলায় বলল, বাবা মানে কার কথা বলছিস তুই? অয়ন পকেটে দুহাত গুজে বলল, আমার তখনই সন্দেহ হয়েছিল। আমি শিওর ছিলাম এনাকে আমি চিনি। এনে আর কেউ নয়, হায়দার মিয়া, মেহির সাইমার বাবা। আবির্ভাব যেন কথা হারিয়েছে। অস্থিরতা বুকের মধ্যে বিরাজমান। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। হায়দার মিয়া তার মায়ের সাথে কেন? তিনি তার মাকে চিনেই বা কিভাবে? এর পেছনে বড়সড় কোনো রহস্যের গন্ধ পাচ্ছে যেন আবির্ভাব। ছবির দিকে তীক্ষ্ণ নজরে চেয়ে থাকলো কিছুক্ষণ। উদ্বিগ্ন গলায় প্রশ্ন ছিল, বাবু সোনা, আর ইউ শিওর এটা হায়দার মিয়া? ছবি দৃঢ় বিশ্বাসের সাথে জবাব দিল, ছোট থেকে যাকে বাবা বলে জেনে এসেছি, যার পরম স্নেহে বড় হয়েছি, যার আঙুলে আঙুল রেখে হাঁটতে শিখেছি, যার গায়ের গন্ধে বাবা বাবা অনুভূতি পেয়েছি, আমি তাকে চিনতে ভুল করব কিভাবে ভাইয়া? আবির্ভাবের সর্বশরীরে কাঁপুনি কম্পিত গলায় বলল, তাহলে ওনার সাথে মায়ের সম্পর্কটা কি? মা? কোনটা মা? হায়দার মিয়ার পাশে যাকে দেখতে পাচ্ছ সে আমাদের মা বাবু সোনা। ছবি ব্যস্ত হাতে আবির্ভাব থেকে ছবিটা নিজের হাতে নিল। মায়ের মুখে হাত বুলিয়ে অজস্র চুমু খেল। বুকের সাথে ছবিখানে শক্ত করে চেপে ধরে ঝুঁকড়ি কেঁদে উঠল। আবির্ভাব বোনকে বুকে আগলে নিল, সান্ত্বনা স্বরে বলল, আমরা খুব তাড়াতাড়ি মাকে আমাদের কাছে নিয়ে আসবো, কেঁদো না বাবু সোনা। সেই দিনটা কবে আসবে ভাইয়া? কবে কাছে পাবো আমি আমার মাকে? পাবো, সেদিন আসতেই বেশি দেরি নেই। এই রহস্যের জট খুলতে পারলেই সবকিছু সহজ হয়ে যাবে আমাদের জন্য। অভিক খানিকটা এগিয়ে আসলো আবির্ভাবের পাশে। আবির্ভাবের কাঁধে হাত রেখে মোলায়েম খুঁজে চাকল, ভাইয়া, এই ছবির ব্যাখ্যা একজন নিশ্চয় দিতে পারবে আমাদের। কে সে? আমি যদি খুব ভুল না করি, দাদিমা, বাবা, মেজো চাচু খুব ভালোভাবে জানে এই বিষয়ে। তবে সালেহ আহসান, সাদেক আহসানের মুখ থেকে আমরা সত্যিটা এত সহজেই বের করতে পারবো না। এই তথ্য জানতে সায়রা বেগমকে ব্যবহার করতে হবে আমাদের। কিন্তু নানুমণি কি বলবে আমাদের?
উনি তো আরও পিশাচ। সহজে বলতে চাইবে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকাতে হয়, জানো না? কি করতে চাচ্ছিস? এসো আমার সাথে। কিন্তু অন ঝুঁকল, দুজনের কথার মাঝে ব্যস্ত স্বরে বলল,